হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দশম শ্রেণীর বা ক্লাস 10-এর ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে এক অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পার্ট। এর প্রথম পার্টে আমি তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো। প্রথমে এমসিকিউ এর পরে আছে দেখো, শুদ্ধ শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। তো 1 নম্বর প্রশ্ন আছে, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়। তো হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা হবে অশুদ্ধ। তাহলে 1-এর উত্তর হবে অশুদ্ধ। আমি তোমাদের শুধু উত্তরটা বলে দিচ্ছি, পেজ নম্বর বের করে দিচ্ছি না। দেখো, 2 নম্বর আছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। অবশ্যই উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রধান হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায়। এটি সত্য বা শুদ্ধ? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায়, গঙ্গার নিম্ন গতিতে যেটা দেখা যায়। তারপরে দেখো 4 নম্বর, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটি অশুদ্ধ হবে। জলপ্রপাতের পাদদেশে কখনোই মন্থকূপ সৃষ্টি হয় না। তারপরে 5 নম্বর দেখো, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা সত্য বা শুদ্ধ? তারপরে দেখো 6 নম্বর, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। এটিও সত্য। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটিও সত্য। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। এটিও শুদ্ধ। 9 নম্বর দেখো, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। অবশ্যই মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। তাহলে এটিও হবে শুদ্ধ। বুঝতে পারলে? দেখো পরের পাতায় এবার তোমাদের আছে যে শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থানগুলা পূরণ করাগুলা দেখো, আমি বলার সঙ্গে সঙ্গে আমি মুখে উত্তরগুলো খাতায় লিখে দিচ্ছি। তোমরা চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো 1 নম্বরে আছে, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার্স নামে পরিচিত। তাহলে 1-এর যে শূন্যস্থান আছে এখানে হবে তোমার মিয়েন্ডারেস। মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। তারপরে 2 নম্বর কোশ্চেন আছে দেখো, রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে বলে ধ্রিয়ান। তাহলে 2-এর শূন্যস্থানে বসবে ধ্রিয়ান। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্ন আছে, আবহবিকার ও ক্ষয়ভবনের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করাকে বলে ক্ষয়ীভবন বলা হয়। ক্ষয়ীভবন বলে। 4-এর দেখো, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে। তাহলে 4-এর শূন্যস্থানে হবে অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
5 নম্বর দেখো, নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির। নীলনদের বদ্বীপ কি আকৃতির হয়? তো নীলনদের বদ্বীপ হয় ধনুকাকৃতি হয়, ধনুকাকৃতি হয়ে থাকে নীল নদের বদ্বীপ। 6 নম্বর প্রশ্ন আছে দেখো, 6 নম্বর প্রশ্ন আছে, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে অ্যারেট বা এরিটি বলে। তাহলে 6 শূন্যস্থানে হবে অ্যারেট বা এরিটি। 7 নম্বর কোশ্চেন আছে দেখো, 7 নম্বরে আছে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অবরোহণ। তাহলে 7-এর শূন্যস্থানে হবে অবরোহণ। 8 নম্বরে আছে দেখো, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। তাহলে 8-এর সঠিক উত্তর হবে এস্কার। 9-এর দেখো, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। 9-এর সঠিক উত্তর হবে ক্রেভাস। 9-এর সঠিক উত্তর ক্রেভাস। তারপরে 10 নম্বর দেখো, নদীর গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। তাহলে এখানে সঠিক উত্তর হবে মন্থকূপ বলা হয়। মন্থকূপ শূন্যস্থানে হবে। 11 দেখো, এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে 11-র সঠিক উত্তর হবে সঞ্চয় কাজের ফলে। সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। 12 হচ্ছে, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে খাঁড়ি বলে। 13 নম্বর দেখো, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত। আর্গ নামে পরিচিত। বুঝতে পারলে? তাহলে শূন্যস্থান হয়ে গেল। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলাতে বলেছে। তো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কী হবে দেখো, প্রথমে আছে ভারতের দীর্ঘতম নদী, আর 2 আছে ভারতের উচ্চতম জলপ্রপাত, 3 নম্বরে ভারতের বৃহত্তম বদ্বীপ, 4 নম্বরে ভারতের বৃহত্তম নদীর চর, 5 নম্বরে পাখির পায়ের মতো বদ্বীপ। আর ডান দিকে আছে গঙ্গা ব্রহ্মপুত্র, ক্ষয়ে গঙ্গা, গয়ে কৃষ্ণা নদীর বদ্বীপ, ঘয়ে যোগ, আর ইঙ্গতে মাজুলি। তাহলে ভারতের দীর্ঘতম নদী তোমরা সবাই জানো, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, মানে 1-এর সঙ্গে খ। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, কিন্তু যেহেতু এখানে কুঞ্চিকল নাই, তাহলে এখানে তোমাদের করতে হবে যোগ। ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ। এখানে গঙ্গা ব্রহ্মপুত্র আছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। তারপরে আছে দেখো 4 নম্বর, ভারতের বৃহত্তম নদীচর। ভারতের বৃহত্তম নদীচর হচ্ছে মাজুলি দ্বীপ। আর পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে ভারতের কৃষ্ণা নদীতে দেখা যায়।
মিসিসিপি ও মিসৌরি নদীতে। তো আজকের ভিডিওতে তোমাদের এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।